সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্পটি নিয়ে, এবং আমাদের এই পুরো গল্পটি 3টা লেকচারে আমরা ভাগ করে নিয়েছি। আমি গত ক্লাসে প্রথম লেকচারটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের 2 নম্বর লেকচারটি নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবাই মূল বইয়ের সাথে মিলিয়ে আমার এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে শুরু করা যাক। আজকে আমার আলোচনা শুরু হবে মূল বইয়ের পৃষ্ঠা নম্বর 12 এবং 12 এর 3য় প্যারা থেকে। বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরে, তাহার বাঘরির ভেড়া আটছালা গোয়ালঘর ডেকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্র দৃষ্টি আকর্ষণ করে। নদীর পাড়বেষ্টিত বাড়ি হওয়ার কারণে যে কোনো মানুষ যখন নদীতে যাতায়াত করে বা নদীতে কাজকর্ম করে, তখন তাহলে সবারই কিন্তু বাণীকণ্ঠের এই বাড়িটি দৃষ্টিগোচর হয়। এখানে এই বাড়ির যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে এগুলো আমাদের মনে রাখা দরকার, এগুলো পরীক্ষায় আসে। কারণ বাণীকণ্ঠের এই গড়ের বৈশিষ্ট্য নিয়ে অথবা তার বাড়িটা নিয়ে অনুধাবনমূলক বা কোনো একটা উদ্দীপকের মধ্যে দিয়ে এই বিষয়টা চলে আসতে পারে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। যখন গৃহস্থ ঘরের এই যে বাণীকণ্ঠের যে প্রতিবন্ধী মেয়ে আছে, বোবা মেয়ে আছে, আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র শোভা, সে যখনই অবসর পায় তখন সে নদীর পাড়ে গিয়ে সে তার অবসর সময়টুকু কাটায়। অর্থাৎ যারা নদীপথে গমন করে, যারা নদীপথে যাতায়াত করে, তাদের বাণীকণ্ঠের বাড়িটি নজরে পড়ে, কিন্তু তাদের বাড়ির মধ্যে যে একটি বোবা মেয়ে আছে সে মেয়েটি কারো নজরে পড়ে কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু মেয়েটি যখনই সময় পায়, যখন অবসর পায়, যখন নিজের মধ্যে একটা একাকিত্ব বোধ করে, তখন সে নদীর পাড়ে এসে সময় কাটায়। প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। আমরা জানি শোভা নির্বাক ও বোবা মেয়ে ঠিক একইভাবে প্রকৃতি কিন্তু নির্বাক। প্রকৃতি বিভিন্ন কিছু বাঙাগড়া আছে, প্রকৃতির নানা বৈশিষ্ট্য সে বহন করে, কিন্তু প্রকৃতি কথা বলতে পারে না। ঠিক আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র শোভা মেয়েটির মতো। এই শোভা যখনই অবসর পায় তখনই সে প্রকৃতির সান্নিধ্য আসে এবং মনে হয় যেন তার প্রকৃতির সাথে এসে সে তার নির্জনতা, তার নির্বাক প্রকৃতির কাছে যেন সে একটা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, এবং সেখানে সে প্রকৃতির সাথে সে নিজের সাথে একাত্মতা ঘোষণা করে। এখন সেখানে সে নদীর কলধ্বনি শুনতে পায়, লোকের কোলাহল শুনতে পায়, মাঝির গান শুনতে পায়, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে যেন সে নিজেকে নতুন ভাবে সেখানে খুঁজে পায়। চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়ে পড়ে। অর্থাৎ তার যে চিরনিস্তব্ধ, সে কথা বলতে পারে না, তার যে একটা নির্জনতা সে মুখ দিয়ে এক্সপ্রেশন করতে পারে না, সেই বিষয়টুকু সে এই উপকূলের কাছে এসে যেন সে নিজেকে আবার নতুন করে খুঁজে পায়। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহ বোবার ভাষা, বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারও একটা বিশ্বব্যাপী বিস্তার। এখানে বলা হচ্ছে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এর একটা সার্থকতা, বড় সার্থকতা হচ্ছে এখানে যে তিনি প্রকৃতির সাথে মানুষকে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ করেছেন। এখন অনেক জায়গায় তিনি এমন ভাবে প্রকৃতির সাথে মানব মনের পরিচয় দিয়েছেন যেন প্রকৃতি এবং মানুষকে তিনি একে অন্যের পরিপূরক হিসেবে তিনি দেখিয়েছেন। আমরা জানি প্রকৃতির সাথে আমাদের নানা রকম সম্পর্ক রয়েছে। প্রকৃতি হয়তো সেটা আমরা অনুভব করি না, আমরা যারা অনুভব করি তারা বুঝতে পারি। আমরা যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা বাইরের দিকে দৃষ্টিপাত করি। প্রকৃতির যে একটা নির্জনতা, প্রকৃতির মধ্যে যে একটা চিরনিস্তব্ধতার একটা প্রতিচ্ছবি, সেই বিষয়গুলো আমরা অবলম্বন করি। ঠিক আমাদের গল্পের নায়িকও যখন সেও বোবা, সেই আশেপাশে কারোর সাথে সে
সময় ব্যয় করতে পারে না, তার বিভিন্ন অনুভূতি সে ব্যক্ত করতে পারে না, ঠিক সে নির্বাক প্রকৃতির কাছে গিয়ে তার মনে হয় যে সে সেখানে একটু সুখ খুঁজে পায়। এখন সে সেখানে যায় এবং প্রকৃতির যে ভাষা আমাদের সুবারও সে ভাষা, এবং এই দুটো নির্জনতা বা নির্বাকতা মিলে যেন তারা গভীর সম্পর্কে আবদ্ধ হয়েছে। লেখক এই বিষয়টি এখানে ব্যক্ত করেছেন। ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ এখানে ঝিল্লির অপূর্ণ বলতে এখানে পাখির যে কলতান, কলধ্বনি, কোলাহল এবং সবুজ প্রকৃতি হতে যেন এখান থেকে এটা মহাকাশব্যাপী নক্ষত্রলোক পর্যন্ত একটা এই নির্জনতার মধ্যে একটা সুবিস্তৃত, একটা সুবিশাল ইঙ্গিত, ভঙ্গি এবং সঙ্গীত রয়েছে, যেটা অর্থাৎ এই নির্জনতা বা নির্বাকতার ভাষা, এই বুবার ভাষার সাথে প্রকৃতির ভাষা একাত্ম হয়ে যেন এটা বিশ্বব্যাপী একটা সুবিস্তৃত প্রকাশ নির্বাকতার সাথে বহন করে চলছে, এই কথা এখানে ব্যক্ত করেছেন। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, কেউ নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরুণ ছায়। আমরা জানি আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায় দুপুরে বিভিন্ন গ্রামের মানুষ কাজকর্ম শেষ করে তারা দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসে এবং খাওয়ার পর কিছুক্ষণ তারা বিশ্রাম নেয়। এই সময় আমরা দেখি প্রকৃতির মধ্যে একটা থমথমে অবস্থা বিরাজ করে এবং সেখানে কোনো পাখির কলধ্বনি থাকে না, কোনো কলকান থাকে না, কোনো মানুষ থাকে না, সেখানে শুধু একটা থমথমে রৌদ্রের একটা প্রকাশ দেখা যায়। ঠিক সেই সময়ে আমাদের সুবা সেই নির্জন মুহূর্তে সে নদীর পাড়ে গিয়ে তার সময়টুকু ব্যয় করে এবং সেখানে গিয়ে সে একটা প্রকৃতির সাথে একাত্ম হয়ে সে একটা বিজন মূর্তি ধারণ করে, যেখানে একদিকে রয়েছে একটি বোবা প্রকৃতি, আরেকটি রয়েছে একটি বোবা প্রকৃতি, আরেকদিকে রয়েছে একটি বোবা মেয়ে, যেন তারা একে অপরের সাথে এমন সম্পর্কে তারা আবদ্ধ যেন এখানে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আছে, আরেকজন ক্ষুদ্র তরুণ ছায়ের মধ্যে আছে। এখানে সুবিস্তীর্ণ রৌদ্রে যেটা, এটাকে প্রকৃতির কথাই বলা হচ্ছে, এবং আরেকজন ক্ষুদ্র তরুণ ছায়া অর্থাৎ গাছের নিচে যে আছেন সেখানে আমাদের শোবার কথা এখানে বলা হয়েছে। শোবার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, শোভা নির্বাক হলো, বোবা হলো, সে তার অনুভূতি কেউ না বুঝলো, সে তার সময়টুকু ব্যয় করার জন্য তার নির্জনতা, তার নীরবতা, তার নির্বাকতা, এই সময়টুকু সে কাজের আশেপাশে বিভিন্ন সে তার সঙ্গী করে নিয়েছিল। সেরকম সঙ্গীর মধ্যে দেখা যায় গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম তিনি দিয়েছেন সর্বস্ব এবং একটা নাম সর্বস্বী আর নাম হচ্ছে পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত, তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ এই সর্বস্বী এবং পাঙ্গুলির সাথে এমন একটা সুভার সম্পর্ক হয়ে গেছে, যখনই তার মন খারাপ হয়, যখন তার মন উৎফুল্ল হয়, যে কোনো সময় সে তাদের সাথে মিশিত এবং সেখানে মিশে তাদেরকে সময় দিতে তাদের মধ্যে এমন একটা সম্পর্ক চলে এসেছে, এখানে একে অপরের যেন ভাষা বুঝতে পারে। সুভা কখন মন খারাপ করে, কখন সে আনন্দ পায়, সেই যেন আকারে ইঙ্গিতে তার এই দুটি নীরব সঙ্গী সর্বস্বী ও পাঙ্গুলি সেই অনুভূতি বিভিন্ন আকার ইঙ্গিতে ব্যক্ত করে, এই কথাই এখানে ব্যক্ত করা হয়েছে। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন বৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। কারণ একটা দেখা যাচ্ছে যে সুভা যেহেতু ওখানে খুব ভালোভাবে সময় দেয়, আমরা জানি এই যে গৃহপালিত পশুর মধ্যে গরু, এই যে এখানে গাভীর কথা বলা হচ্ছে, এগুলো খুবই মানুষের ভাষা বুঝে, ইশারা ইঙ্গিতের ভাষা বুঝে। এই ইশারা ইঙ্গিতের ভাষা বুঝলে একজন আরেকজনকে সময় দেওয়ার প্রেক্ষিতে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং এতে তারা বুঝতে পারে কখন কাকে আদর করতেছে, কখন বর্ষনা করতেছে, কখন মিনতি করছে। তারা যেন একে অপরের এই নির্বাকতার ভাষা, তারা যেন নির্বাকতার ভাষা, নীরবতার ভাষা তারা একে অপরে বুঝে, এই কথাটা এখানে বলা হয়েছে। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশীল গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ দর্শন করিত। অর্থাৎ এখানে বলে সর্বশীল গ্রীবা বলতে
মুখমণ্ডলকে বলা হচ্ছে মুখমণ্ডল সে বেষ্টন করে বলে সে ধরে কানের কাছে গিয়ে গণ্ডদেশ দর্শন করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে অর্থাৎ কোমল দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা ছাড়িত। অর্থাৎ তারা একজন আরেকজনকে যে কতটুকু তাদের প্রতি ভালোবাসা আছে সেই জিনিসটা তারা এভাবে প্রকাশ করতো। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়ালঘরে যাইতো, পরীক্ষা আসে কয়বার যাইতো, 3 বার যাইতো। তাহা ছাড়া অনিয়মিত আগমনে ছিল, বিভিন্ন সময় 3 বার করে যেত। অনেক সময় তার মন খারাপ হলে বা মন কোনো কারণে উৎফুল্ল হলে সে তখন এই সর্বশী এবং পাঙ্গুলির সাথে সময় কাটাতো। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখবন্ধুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মনোবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ এখানে যখন সুভার মন খারাপ হয়, যখন সুভা তাদের কাছে আসে, তখন তারা বুঝতে পারে যে আসলে এই ওর কি হয়েছে এবং সে বেদনা যাতে সে বুঝতে পারে এই বেদনার সেই সান্ত্বনা হিসেবে তারা বিভিন্ন আকারে ইঙ্গিতে সুভাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবক ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমভাবে মৈত্রী ছিল না। যেভাবে এই সর্বশী এবং পাঙ্গুলির সাথে যেভাবে বন্ধুত্ব ছিল, ঠিক সেভাবে ছাগল এবং বিড়াল শাবকের সাথে সেভাবে সম্পর্ক গড়ে ওঠেনি। তারপরও তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত, তাকে যথেষ্ট পরিমাণে তার প্রতি আনুগত্য প্রকাশ করিত, তার প্রতি বিনয় ভাব প্রকাশ করিত, তার প্রতি একটা আন্তরিকতা প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রা আকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। অর্থাৎ যখন বিড়াল শিশুটি যখন দিনে এবং রাতে সুভার কোলে এসে যখন ঘুমাইত, অর্থাৎ সুখনিদ্রার ঘুমানোর জন্য চেষ্টা করত, তখন সুভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠে নরম হাত দিয়ে বুলাইয়া দিত এবং বিড়ালটি তার নিদ্রা আকর্ষণ করত, অর্থাৎ নিদ্রা যাওয়ার জন্য সে নিদ্রা যাওয়ার প্রস্তুতি নিত। ইঙ্গিতে এরূপ অভিনয় প্রকাশ করিত। অর্থাৎ সুভার কাছে এসে সে যে একটা সুখ পায় সে বিষয়টা এখানে বলা হয়েছে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরো একটি সঙ্গী জুটিয়েছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব এবং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। আমরা জানি উন্নত শ্রেণীর জীব বলতে এখানে মানুষকে বলা হয়েছে এবং সেই মানুষের সাথে অর্থাৎ আবার মানুষ বলতে এখানে যে আমাদের মতো কথা বলতে পারে, যে সবকিছু প্রকাশ করতে পারে, সে একটা মানুষের সাথে সুভার একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং লেখক বলতে যাচ্ছেন সেই সম্পর্কে আসলে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, কিভাবে বিশ্লেষণ করা যায় এটা বলাটা কঠিন, কারণ একজন কথা বলতে পারতো, আরেকজন কথা বলতে পারতো না। আমরা নিম্নোক্ত আলোচনার পরে বুঝতে পারবো আসলে আমাদের উন্নত ভাষা বিশিষ্ট জীব সাথে আমাদের সুভার কি সম্পর্ক ছিল, সে বিষয়টা এখানে আমরা পরবর্তী আলোচনা এখানে চলে আসবে। পরবর্তী চরণে দেখা যাচ্ছে উষাদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। অর্থাৎ উন্নত ভাষা বিশিষ্ট যে জীব বলা হচ্ছে সেই জীবের নাম হচ্ছে প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। অকর্মণ্য বলতে বোঝানো হয় যে কোনো আসলে কাজেই করতে পারে না, কোনো কাজেই আসে না, সেই লোককে অকর্মণ্য বলা হয়। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়েছে। কারণ তাকে কোনো একটা কাজ দিলে সে কাজটা করতে পারে না, তার মধ্যে একটা অলসতা কাজ করে, অথবা কোনো একটা কাজ দিলে সে ঠিক মতো সেটা করে আসতে পারে না। এই জন্য তার মা বাবা চিন্তা করছে আসলে এই ছেলেটাকে দিয়ে কোনো কাজে হবে না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। আমরা জানি এই মানব সংসারে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ধরনের কিছু অকর্মণ্য লোক মা বাবার কাছে বা আত্মীয় স্বজনের কাছে অবহেলার পাত্র হলো, কিন্তু যারা নিঃসম্পর্ক আছে তাদের কাছে অনেক সময় ভালো পাত্র হিসেবে দেখা দেয়, কারণ তাদের উপকারে বিভিন্ন সময় তারা আসে।
বিভিন্ন সহযোগিতা করে। এই জন্য তারা যারা নিঃসম্পর্ক থাকে তারা এরকম অকর্মী লোকদেরকে দেখতে পারে। এই ধরনের সমাজে আমাদের অনেক অকর্মী লোক আছে, অর্থাৎ বেকার আছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা কথা বলেছেন, একটা প্রবন্ধের মধ্যে বলেছেন, সমাজে সবাই যদি কাজ নিয়ে ব্যস্ত থাকে, কর্মব্যস্ত হয়ে থাকে, তাহলে যখন সমাজের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হয়, মনে করো একটা ছেলে পানিতে ডুব দিয়ে মারা যাচ্ছে, অথবা এই একটা বাড়ির মধ্যে আগুন ধরেছে, তো তখন তো সবাই কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু ওই যে অকর্মণ্য তথা বেকার লোকরা কিন্তু তখন সমাজকে এরকম দুর্ঘটনা বা ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকলে সমাজে এমন একটা সময় আসে কিছু অকর্মণ্য লোকেরও দরকার হয়। এই ব্যাখ্যাটা তিনি অন্য একটা প্রবন্ধে দিয়েছেন। অর্থাৎ আমরা বেকার বলতে যেভাবে বেকারকে আমরা যেভাবে আমাদের সমাজে অবহেলা করা হয়, যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, সেজন্য তিনি একটা বেকারের একটা পজিটিভ একটা সংজ্ঞা দিয়েছেন। ঠিক সেই রকম একটা বিষয় তিনি এখানে ইঙ্গিত করেছেন, আমরা দেখতে পাচ্ছি। কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এরকম বেকার বা অকর্মণ্য লোককে যখন কোনো একটা জায়গায় কোনো একটা জন কাউকে প্রয়োজন হচ্ছে, তখন এই ধরনের অকর্ম লোকও কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়ে মাছ ধরা, অর্থাৎ বড়শি দিয়া মাছ ধরা তার প্রধান শখ। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। সে যে অকর্মণ্য, কিন্তু তার কোনো একটা তার সময় কাটানোর একটা উপায় হচ্ছে সে ছিপ ফেলিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করে। অপরাহ্নে অর্থাৎ বিকেল বেলা নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে সুবার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। অর্থাৎ প্রতিদিন যেহেতু বিকেল বেলা আসতো, আমাদের সুবাহ কিন্তু সেখানে নদীর পাড়ে বিভিন্ন সময় যেত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে কথা থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী স্বভাব একটা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত। অর্থাৎ যখন প্রতাপ মাছ ধরে ছিপ ফেলিয়া, তখন সে তার আকর্ষণ বা মনোযোগটি থাকে কখন বড়শি যে আহারগুলো কখন মাছ খাচ্ছে, যখন বড়শির সাথে মাছ আটকে যাচ্ছে, এই যে তার সুগভীর একটা নজর থাকে। সে সময় কেউ যদি কথা বলে, তখন তার যে একটা মনোযোগ আছে, ওই মনোযোগটা নষ্ট হয়ে যায়। তাই এই যে বড়শি দিয়ে অর্থাৎ ছিপ ফেলিয়ে মাছ ধরার ক্ষেত্রে এরকম একজন সুবার মতো নির্জন, যে কথা বলতে পারে না, এরকম একজন নীরব একটা একজন সঙ্গী দরকার। কারণ তার মনোযোগটাকে তো সবসময় সে কিভাবে সে কখন বড়শিরা খাদ্য খাচ্ছে মাছ, যখন বড়শিতে কখন মাছ আটকে যাচ্ছে, ওদিকে খেয়াল থাকার কারণে সে সময় কথা বললে বিরক্ত লাগে। তাই তার উপযুক্ত সঙ্গী হিসেবে সে সুবাকেই পছন্দ করে এই সময়। এই জন্য সকলে সুবাকে সুবা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুবাকে সু বলিয়া ডাকিত। জানি আমরা সবাই সুবাকে সুবা হিসেবেই ডাকে, কিন্তু প্রতাপ তাকে একটু আদর করে সু বলিয়া ডাকিত। সুবা তেঁতুল তলায় বসিয়া থাকিত, এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুবা তাহা নিজে সাজিয়া আনিত। বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ কাজে সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতো জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। আর এখানে সুবা তো কথা বলতে পারে না, সে বুবা। সে তারপরও চাইতো প্রতাপের কোনো একটা উপকারে আসুক, কোনো একটা কাজে লাগুক। সে নিজ থেকে অনেক সময় অনেক কাজ আগে এগিয়ে দিতে চাইছিল প্রতাপকে, এবং সে বুঝিয়ে দিতে চাইছে প্রতাপেরও এরকম একজন মানুষের দরকার আছে। সে বুবা হলো, এরকম বুবা মানুষেরও কিন্তু পৃথিবীতে দরকার আছে। সে তার সে প্রয়োজনটুকু সে প্রতাপকে বুঝিয়ে দিতে চায়। কারণ প্রতাপের সাথে তার একটা ভালোবাসার একটা সম্পর্ক গড়ে উঠেছিল উভয়ের মধ্যে। সেই সম্পর্কের জের ধরেই কিন্তু সুবা এই বিষয়টি, অর্থাৎ তাকে কোনো একটা সহযোগিতা করার বিষয়টি তার মনের মধ্যে আসে। মনে হয় যে তাকে একটু সহযোগিতা করতে পারলে তার নিজেকে একটু ধন্য মনে হয়, তার নিজেকে একটু উৎফুল্ল মনে হয়। এই কারণে সে সবসময় তাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করিত, তাহার কোনো একটা কাজে আসার জন্য চেষ্টা করিত। এই বিষয়টা এখানে বলা হয়েছে। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড গড়াইতে ইচ্ছে করিত,
যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইতো, বলিত তাই তো, আমাদের সুবীর যে ক্ষমতা তাহা তো জানিতাম না। অর্থাৎ সে এমন একটা বিষয় গড়ে দিতে চায়, এমন কিছু কাজ করতে চায় যেটার মাধ্যমে আমাদের প্রতাপকে জানিয়ে দিতে চাই যে আসলে শোভা বুবা হলে কি হবে, সেও আসলে অনেক কিছু করতে পারে, সেও আসলে তার আনন্দের বা তার সময় কাটানোর, তার উপকারে আসার এরকম একজন সহযোগী বন্ধু বা সঙ্গী হওয়ার একটা যোগ্যতা তার আছে। সে স্রষ্টার কাছে এই বিষয়টি প্রার্থনা করত এবং সেই বিষয়টি দেখে আমাদের প্রতাপ বলতো আসলে আমাদের সু দেখছি, সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না, এরকম একটা কিছু যাতে সে বলে এই বিষয়টি সে তার কাছ থেকে আশা করত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেকচার দুইটি এখানে আমি শেষ করতে চাচ্ছি, কারণ অনলাইনের একটা ক্লাসে আমাদের একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশন